নমস্কার বন্ধুরা, ম্যাথস ইন বেঙ্গলিতে তোমাদের স্বাগত জানাই। তো আমরা কি করছিলাম, পার্সেন্টেজ চ্যাপ্টারটা করছিলাম। তো আমরা অনেকগুলো প্রবলেমই করে ফেলেছি আগে, যে সুবির দাসের বই সেখান থেকে। তো আমরা তারপর থেকে করব। আর কি করছিলাম, যে একই টাইপের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করছিলাম না, সেগুলো ছেড়ে দিচ্ছিলাম। বাকি যেগুলো আলাদা সেগুলো করব, অবশ্যই করব। তো আগের দিনের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে। আর আজকে চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 55 থেকে বলা আছে। কোশ্চেন নাম্বার 55, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। তার মানে হচ্ছে চিনির দাম আগে যা ছিল তার থেকে 20% কমে গিয়েছে, যার ফলে 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আগে আমাকে বলো, আগে 600 টাকায় ক কেজি চিনি পাওয়া যেত? আগে 600 টাকায় ক কেজি চিনি পাওয়া যেত সেটা আমি যদি বের করি, তাহলে 1 কেজি চিনি কমেছে, 20% কমেছে, তাহলে 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আগে আমাকে বলো, 600 টাকা থেকে যদি 20% কমে, 600 এর 20% কত হয়? 120 টাকা। 600 এর 20% হচ্ছে 120 টাকা। আর 120 টাকা যখন হচ্ছে দাম, তখন 5 কেজি চিনির দাম হচ্ছে আমার 120 টাকা। একদম ডিটেলসে করছি। তাহলে 1 কেজি চিনির দাম কত? 120/5 টাকা, তখন 24 টাকা। তাই তো, 1 কেজি চিনির দাম আমার 24 টাকা হচ্ছে কখন? 20% দাম কমে যাওয়ার পর। 20% দাম কমে যাওয়ার পর হচ্ছে আমার 24 টাকা পার কেজি। আমাকে কিন্তু এখনকার দাম জিজ্ঞাসা করেনি, আমাকে বলেছে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল, না আগে কত টাকা ছিল। আগে কত টাকা ছিল, তাহলে আগে আমি ধরে নিলাম এক্স টাকা ছিল। এক্স টাকা ছিল, এক্স টাকা থেকে কত পার্সেন্ট কমেছে? 20% কমেছে। এক্স টাকা থেকে যদি আমার 20% কমে, তাহলে এক্স এর 80%, বাকি কত থাকছে? 80%। এটাই তো বর্তমান দাম, সেটাই তো প্রশ্নে 24 টাকা বলা আছে। তাহলে এটাকে যখন কাটাকাটি করবে তখন দেখবে 3 8 24, তাহলে এক্স সমান সমান হবে 30। অর্থাৎ পূর্বে আমার দাম ছিল 30 টাকা পার কেজি। একদম ডিটেলসে বলে দিলাম। তাহলে পূর্বে আমার কত দাম ছিল? 30 টাকা পার কেজি। তুমি এটা ব্যাক ক্যালকুলেশন করে মিলিয়ে নিতে পারো। আমি আরেকবার রিপিট করছি। তো 600 টাকা যদি 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, তাহলে আমাকে বলো আগে 600 টাকায় দাম কমে যাওয়ার পর প্রতি কেজির দাম কত হবে? 24 টাকা করে হবে। এবার আমার তো দাম কমে যাওয়ার পর, মানে বর্তমান দামটা তো আমার কোশ্চেনে জিজ্ঞাসা করেনি যে 24 টাকা, তাহলে 24 টাকা অ্যান্সার বলতাম। আমাকে জিজ্ঞাসা করেছে যে পূর্বে কি দাম ছিল, তাহলে পূর্বে নিশ্চয়ই 24 টাকার থেকে বেশি ছিল। কতটা বেশি ছিল? 24 টাকায় 80%। আর সেটাই হচ্ছে আমার প্রশ্নে বলে দেওয়া আছে। আর আমি যেটা বের করলাম 24 টাকা। এক্স এর 80% হবে 24 টাকা। সমাধান করলে এক্স এর মান 30 টাকা পাওয়া যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখে নাও, এটা বুঝতে পারবে আশা করি। নেক্সট তোমরা চলে আসো কোশ্চেন নাম্বার 56। স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম হবে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 56। তাহলে কি করব, এটা হচ্ছে আমার প্রথম সংখ্যা, ধরো এটা ধরো দ্বিতীয় সংখ্যা, এটা ধরো তৃতীয় সংখ্যা, লিখে নিলাম। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এদের আমরা অনুপাত নেব। কিভাবে নেব দেখো, বলা আছে যে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। ধরে নিলাম তৃতীয় সংখ্যা 100, তাহলে প্রথম সংখ্যা 30% কম, তাহলে হবে 70। দ্বিতীয় সংখ্যা 37% কম, তাহলে হবে 63। তাহলে এদের অনুপাত কত? 70:63:100, তাই তো। এবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। এই যে দ্বিতীয় সংখ্যা, এই যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা কত কম? 7 কম। কতর মধ্যে? 70 এর মধ্যে, ইন্টু 100%। পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে তাই করবো, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে 10% সঠিক উত্তর। একটু ফাস্টেই করাচ্ছি, কারণ আগের দিন সব বলে দিয়েছি কেন হচ্ছে, আজকের বলছি না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 56 হয়ে গেল। তো চলে আসো কোশ্চেন নম্বর 58। দেখা বলেছে একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে এবং পরে 30% বেড়ে 416 টাকা হলো। প্রাথমিক মূল্য কত ছিল? তুমি ধরে নাও প্রাথমিক মূল্য হচ্ছে 100 টাকা ছিল। তাহলে প্রথমে কি হলো, 100 টাকা থেকে কত কমলো? 20% কমলো। তাহলে হলো কত? 80 টাকা।
এবার বলছে 80 টাকা থেকে পরে 30% বাড়লো, 30% বাড়া মানে 24 টাকা বাড়লো, তাহলে 104 টাকা হলো। এই যে প্রশ্নে এই 104 টাকাই বলে দিয়েছে আমার 416 টাকা, তাহলে এক মানে কত 4, আমি ধরেছিলাম 100, 100 মানে হচ্ছে 400, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এইভাবে করতে পারো, আবার অনুপাত ধরেও করতে পারো, আমি বলে দিয়েছিলাম আগের দিন অনুপাত ধরে কিভাবে করবে, ওটাও করতে পারো, যে কোনো ভাবে করলেই হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তোমরা নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার 59 কি বলা আছে দেখি। বলা আছে যে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? একদম সহজ, একদম সাধারণ। দেখো পার্সেন্টেজটা একদম সাধারণ ভাবে আছে, এটা 100 ধরেই করবো। কেমন? দেখো বলা আছে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করলো এবং তার অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিল। তার বেতন আছে, এখানে তার বেতনটা বলে দেওয়াই আছে, সুতরাং তার বেতন যদি বলে দেওয়া থাকে একদম ডিরেক্ট করে দেবো। তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তাহলে তার বেতন হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকার মধ্যে 10% ব্যাংক জমা করে দিল, তাহলে তার কাছে কত পড়ে থাকলো? 90%, তাই তো? এই যে যেটা পড়ে থাকলো এটা তার কাছে পড়ে আছে, এর আবার 4% বাড়ি ভাড়া দিয়ে দিল, 4% মানে 4/100, তাহলে সে কত টাকা বাড়ি ভাড়া দিল? এই টাকাটা হচ্ছে সে বাড়ি ভাড়া দিল। দেখি হিসাব ক্যালকুলেশন করে দেখি, দুটো শূন্য কেটে গেল, 4 25 100, 25 দুগুণে 50, তাহলে 90 দুগুণে 180, তাহলে 180 টাকা সে বাড়ি ভাড়া দিল, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। একদম সহজ, এখানে তার বেতনটা বলে দিয়েছে, না হলে 100 ধরে করতাম, বেতন তো বলে দেওয়া আছে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা 10% ব্যাংকে জমা করলো, তাহলে তার কাছে পড়ে থাকলো কত? 5,000 টাকার 90%, সেটাই করলাম, 5,000 টাকার 90% পড়ে আছে, তার আবার 4% সে বাড়ি ভাড়া দিয়ে দিল, তাহলে বাড়ি ভাড়া কত টাকা দেখলো? 5,000-এর 90% এর 4%, সিম্পল ক্যালকুলেশন। দেখো তারপর নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 60। একদম সহজ, আমি একটু ফাস্টেই করাচ্ছি, কারণ কিভাবে হচ্ছে এগুলো প্রথম দিকের ভিডিওগুলোই বলে দিয়েছিলাম, বুঝতে না পারলে অবশ্যই ভিডিওগুলো আগে দেখবে। দেখো বলা আছে কোশ্চেন নাম্বার 60, একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? একদম মুখে মুখেও করতে পারো, আমি ভেঙে ভেঙে চুরে করিয়ে দেখাচ্ছি। দেখো একটা সংখ্যা x, তার 78%, তার 78% এইটা, আর ওই সংখ্যার 59%, এর মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটাই হচ্ছে 323। একদম সহজ, তুমি x কে ডাইরেক্ট কমন নিয়ে নাও, পার্সেন্টেজ দাঁড়িয়ে দাও, তাহলে x এর এটা যদি কমন নাও তাহলে এটা কত হবে? 19%, 19% হচ্ছে 323। আমাকে কি বলেছে যে ওই সংখ্যার 65% কত, তাহলে x এর 1% কত হবে? x এর 1% 19টার দিকে চলে গেলে কত? 19 একে 19, 13 133, 7, x এর 1% হচ্ছে 17, তাহলে x এর 100% মানে কত? 1700, আর x এর 100% মানেই তো x, x এর 100% মানেই তো x, তাহলে x সমান হলো 1700। আমার কিন্তু সংখ্যাটা আমি x ধরিনি, সংখ্যাটা x ধরেছিলাম, তাহলে ওই সংখ্যার 62% এবার কত বের করবো? তাহলে 1700 এর 62%, সিম্পল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 17 × 62, 17 দুগুণে 34 4, হাতে থাকে 3, 6 17 102, 3 105, অর্থাৎ 1054 হবে সঠিক উত্তর, অপশন এ। একদম ডিটেইলসে ভেঙে চুরে করে দিলাম, আশা করি বুঝতে পারবে তোমরা। x এর 78% আর x এর 59%-এর মধ্যে পার্থক্যটাই বলে দেওয়া আছে 323। তাহলে আমি কি করলাম, x এর 78% পার্সেন্টেজ এমনি কেটে যাচ্ছে, উঠে যাচ্ছে, তাই উঠিয়ে দিলাম, বা নাও উঠিয়ে দিতে পারো তুমি। উঠিয়ে দিলে কি হবে, 100টা গুণ করবো ওই সাইডে, আর উঠিয়ে না দিলে x এর 19% হবে 323, তাহলে x এর 1% কত? 19টা দিকে গেলে 17, তাহলে x এর 100% কত? 100 দিয়ে গুণ করে দেবে, আর x এর 100% মানেই তো সেই গোটাই x, x এর 1% মানে কি? x এর 10, x এর 20% মানে কি? x এর 5, ঠিক তেমন x এর 100% মানে কি? গোটা x, তাহলে x পেলাম 1700, 1700 এর 62% 1054। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 61। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিজে নিজে ট্রাই করবে, না পারলে তখন আমাকে ফলো করবে। দেখো বলে দেওয়া আছে
সরি, কোশ্চেন নাম্বার 61। কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। এবার কি বলেছে দেখি, বাস ট্রেন ভাড়া 20% বৃদ্ধি করা হলো এবং বাস ভাড়া 10% বৃদ্ধি করা হলো। তাহলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? এক্স ধরে করলে প্রচুর বড় হয়ে যাবে। 3:4 বলা আছে, তো তুমি একটা শূন্য করে বসিয়ে নাও, তাহলে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? 30:40। বোঝা গেল। এইবার কি বলেছে দেখো, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি করা হলো, তাহলে ট্রেন ভাড়া 40 থেকে এর যদি 20% আমি বাড়িয়ে দিই, 20% বাড়িয়ে দেওয়া মানে 8 বাড়িয়ে দেওয়া, 8 বাড়িয়ে দেওয়া মানে 48 হলো। ঠিক তেমনই বাস এর ভাড়া যদি আমি 10% বাড়িয়ে দিই, 10% বাড়ানো মানে কি 3 বাড়ানো, তাহলে 33 হলো। তাহলে এখন এদের অনুপাত কত? 33:48, 3 3 11 33, 3 16 48। তাহলে এখন এদের অনুপাত হচ্ছে 11:16, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, আশা করি বুঝতে পেরেছো, আমি রিপিট করছি না, বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 62 স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানেই করিয়ে দিই। দেখো 62টা কি বলা আছে, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি, আচ্ছা এক্ষেত্রে সংখ্যাটি কি হলো? দেখো, প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, ফর্মুলা দিয়ে করতে পারো, রেশিও দিয়েও করতে পারো, 100 ধরেও করতে পারো, তোমার যে তিনটে মেথডের মধ্যে যেটা ইচ্ছা সেটা দিয়ে করবে। আমি 100 ধরেই করি, 100 ধরেই করি। ধরে নিলাম সংখ্যাটা 100, তাহলে প্রথমে হলো কি 100 থেকে হলো 110, 10% বেড়েছে, 100 থেকে হলো 110। এবার কি বলেছে, 10% কমে গেল, তাহলে 110 এর 10% কত হয়? 11। 110 থেকে 11 বাদ দিলে না 99। এবার কি, তাহলে 99, তাহলে আলটিমেটলি সংখ্যাটি কি হলো, 100 থেকে 99 কমলো মানে 1 কমলো, তাহলে 1% কমে গেল। তাহলে সঠিক উত্তর হবে 1% কমে গেল, অর্থাৎ অপশন বি। তুমি রেশিও ধরেও করতে পারো, 100 ধরেও করতে পারো, তোমার যেটা ইচ্ছা, যেভাবে করবে সেভাবেই হবে, কোনো অসুবিধা নেই। দেখো, আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। বুঝতে পারলে নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 63। এগুলো সব একই টাইপের, একদম সহজ সহজ, একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে অবশ্যই পারবে। দেখো 63 কি বলা আছে, বলেছে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল, তবে ক্ষেত্রফল শতকরা কত কমে যাবে? এক্স ধরে করতে পারো, বড় হবে। একদম সহজভাবে করবো, 50% কমে গেল, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি 50% কমে যায়, 50% ফ্র্যাকশন হলে কত হবে? 1/2। তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথমে যদি 2 ছিল, পরে কত হলো? 1। তাহলে বাহু যদি 2 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4, বাহু স্কয়ার ইজ টু, পরে ক্ষেত্রফল কত হবে? 1 স্কয়ার। তাহলে শতকরা কত কমলো? 3 কমলো, 4 এর মধ্যে কমলো ইনটু 100%, তাহলে সমান সমান হবে 75%। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে 75%। একদম মুখে মুখে করার মতো নিয়ে এসব অঙ্কগুলো করে ফেললে। তো নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 65। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাকি যেগুলো স্কিপ করছে ওগুলো একই রকম, সব সব টাইপগুলো একটা একটা করে করছে। যদি ওগুলো মনে হয় পারছো না, অবশ্যই কমেন্ট করবে, করিয়ে দেবো। দেখো কোশ্চেন নাম্বার 65 বলা আছে, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো কত? এগুলো করার জন্য একটা জিনিস মনে রাখবে, যে কারোর বেতন অর্থাৎ আয়, আয় কিসের কিসের উপর নির্ভর করছে? আয় নির্ভর করছে তার ব্যয়ের উপর, ব্যয় প্লাস সঞ্চয়। অর্থাৎ কোনো ব্যক্তি যা আয় করবে সেটা হবে তার ব্যয় আর সঞ্চয় যোগফলের সমান। এইবার দেখো কি বলেছে, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতনের 75% সে খরচ করছে, তাহলে তার বেতন ব্যয়, তাহলে 75% ব্যয় করছে, তাহলে ধরে নিলাম সে 75 টাকা ব্যয় করছে। যদি তার আয় 100 টাকা হয়, ধরে নিলাম তার আয় 100 টাকা, তবে সে 75 টাকা ব্যয় করছে, তাহলে তার সঞ্চয় কত হবে? তখন তার সঞ্চয় হয়ে যাবে আমার 25 টাকা। এবার বলেছে যে তার আয় যদি 20% বাড়ে, তার আয় কি হলো? 20% বেড়ে গেল, 20% বেড়ে গেল, অর্থাৎ তার আয় এখন হয়ে গেল 120 টাকা। আর কি বলেছে, এবং খরচ 10% বাড়লো, এবং খরচ 10% বাড়লো, 75 থেকে 10% বাড়লে কত হবে? 7.5। 75 থেকে 7.5 যোগ করলে কত হবে? 82.5। তাহলে এখন তার খরচ হলো 82.5। তাহলে বলে যে সঞ্চয় শতকরা কত বাড়বে?
তাহলে আমাকে আগে বলো এখানে সঞ্চয়টা তার কত হবে? 100 টাকা আয় ছিল, 75 টাকা ব্যয় করলে অবশ্যই তার 25 টাকা সঞ্চয় হচ্ছিল। ঠিক তেমনই এখানে 120 টাকা আয় করলে 82.5 টাকা যদি সে ব্যয় করে, তবে তার সঞ্চয় কত হবে? 82.5, 83, 7, 90, 30, অর্থাৎ 37.5 টাকা তার সঞ্চয় হবে। আমার প্রশ্নে এবার দেখো বলেছে তার সঞ্চয় কতটা বাড়লো। তো তার সঞ্চয় কতটা বাড়লো? 25 থেকে হয়েছে 37.5, অর্থাৎ 12.5 বেড়েছে। কতর মধ্যে? 25-এর মধ্যে বেড়েছে, ইন্টু 100%। কেটে কেটে হবে 4 বার 48, 2 50, অর্থাৎ 50% বেড়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি। একদম সহজ, মুখোমুখি হবে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটাকে স্লো করে দেখবি। আর আশা করি বুঝতে পারবে। বুঝতে না পারলে তুমি আগের ভিডিওগুলো দেখো, সবই বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 66টা দেখি। এগুলো সব WBCS মেইনসে আসা। দেখো কোয়েশ্চেন নাম্বার 66, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? এই অঙ্কগুলো করার সময় আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম না, আমাকে কি জানতে হবে? খরচ আর মূল্যের মধ্যে সম্পর্ক। খরচ সমান কি হয়? মূল্য ইন্টু ব্যবহার বা ব্যয়, যেটা বলবে জিনিসটির ব্যবহার, বা যে কোনো জিনিসের খরচ সমান হচ্ছে মূল্য ইন্টু ব্যবহার। যেমন এক্সাম্পল দিয়ে বুঝি এটা কেন কিভাবে মনে রাখবে। ধরো কেউ ধরো 50 টাকা নিয়ে বাজারে গেল, 50 টাকা নিয়ে বাজারে গেল, আর সেখানে বলা হচ্ছে 5 টাকা পার পিস ডিম। তাহলে সে কতগুলো ডিম নিয়ে ব্যবহার করতে পারবে? অবভিয়াসলি 10টা পারবে। তাহলে 5 টাকা পার পিস ডিম, অর্থাৎ প্রতি পিস ডিমের দাম কত? 5 টাকা, ইন্টু সে কটা ব্যবহার করছে? 10টা। তাহলে 5 × 10 50, সে 50 টাকাতেই নিয়ে সে বাজারে গেল। এইভাবে তুমি মনে রাখবে। এবার কি বলেছে দেখো, বলেছে যে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে বলো 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি। আমি প্রথম দিন একটা জিনিস বলেছিলাম না, যে A × B = C ধরো হলো। এইবার তুমি সিটাকে তুমি স্থির রেখে দিয়েছো, একে তুমি যে অনুপাতে বাড়াবে বা কমাবে, বি ঠিক তার উল্টো অনুপাতে বাড়বে বা কমবে। এটা আমি প্রথম দিন বলে দিয়েছিলাম। আজকে আর আমি ডিটেলসে বলছি না, জাস্ট এটাকে অ্যাপ্লাই করছি। প্রথম দিন এই নিয়মটা কেন হচ্ছে আমি পুরো বলে দিয়েছিলাম সব। তাহলে এখানে কি বলছে? পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। আমাকে বলো 25% মানে কি? 25% মানে 1/4। তাহলে পেট্রোলের মূল্য প্রথমে যদি 4 টাকা হয়, পরে হয়েছে কত? 5 টাকা। এবারে কি বলেছে? পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে দেখো খরচটা আমার অপরিবর্তিত আছে, তাহলে আমাকে ব্যবহারটা কতটা কমাতে হবে? আমি কি বলেছি? মূল্য যদি 4:5 হয়, তাহলে ব্যবহার কত হবে? 5:4। তাহলে ব্যবহার কত কমাতে হচ্ছে? 5 থেকে 4, 1 কমাতে হলো কতর মধ্যে? 5-এর মধ্যে, কিন্তু 100% সমান হচ্ছে 20% হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি। 20% হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। আর হয়তো অনেকের সমস্যা হতে পারে A × B = C, যে নিয়মটা বললাম, ওই নিয়মটা বুঝতে না পারলে তোমরা আগেকার ভিডিওগুলো দেখবে, বুঝতে পারবে। আগে আমি একদম প্রথম দিনের ভিডিওতে ওটা বলেছিলাম, তোমরা দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, কিংবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পাবে। একদম সবথেকে সহজ নিয়ম, এর থেকে সহজ নিয়ম হয় না। এইবার তোমরা নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 67 কি বলা আছে দেখি। কোশ্চেন নাম্বার 67 বলা আছে, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে। কোন একটি পরীক্ষায় যতগুলো মোট পরীক্ষার্থী তার 65% পাস করেছে। আর কি বলেছে? যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এখানে বলে দিয়েছে দেখো কি, যে যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, তাই বলা আছে। আর আমার কি বলে দিয়েছে? যে 65% পাস করে, তাই তো। দেখো পার্সেন্টেজটা একদম সহজ দেওয়া। তুমি তো কি করবে? এটা 100 ধরে নাও। কেমন করে করবে? ধরে নাও মোট পরীক্ষার্থীর সংখ্যা 100 জন। কোশ্চেন নাম্বার 67, ধরে নাও মোট পরীক্ষার্থীর সংখ্যা 100 জন। কারণ কি, আমি যখন পরীক্ষার হলে কোশ্চেনের অ্যান্সারগুলো করবো, আমাকে তো সব থেকে শর্টকাট প্রসেসই করতে হবে, তাই না? শর্টকাট প্রসেস বলতে কোন সেন্সে? আমাকে কম সময়ের মধ্যে করতে হবে। এবং শর্টকাট প্রসেস এমন করলাম যে মুখস্থ করে নিলাম, তা তো হয় না। বুঝে নিতে হবে কেন হচ্ছে সব কিছু। দেখো বলেছে যে পরীক্ষায় 65% পাস করে, তাহলে টোটাল যদি ছাত্র 100 জন হয়, তবে পাস করছে কতজন? পাস করছে 65 জন। তাহলে ফেল করছে কতজন? ফেল করছে 35 জন, তাই তো। ফেল করছে 35 জন।
এইটাই বলে দিয়েছে, দেখো যদি 420 জন ফেল করে তাহলে 35-এর মানটাই বলে দিয়েছে 420। তাহলে একের মানটা কত হবে? 35 থেকে 35 60 12, তাই তো? তাহলে একের মান 12। আমার কি বলেছে? মোট পরীক্ষার্থীর সংখ্যা, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ধরেছিলাম? 100। তাহলে 100-র মান হবে 1200, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি। এগুলো WBCS এ আসা কোশ্চেন, একদম সহজ। নেক্সট তোমাদের দেখতে হবে 4 ঘন্টা 30 মিনিট, কোশ্চেন নাম্বার 68, একদম সহজ, ওটা আর করছি না। তারপরটাও সহজ, করছি না। 70-এরটাও সহজ, একদম অনুপাত দিয়ে করবে, ওটাও বলছি না। 71-এরটা চলে আসো, এটা একটা নতুন টাইপ, কোশ্চেন নাম্বার 71। কোশ্চেন নাম্বার 70টা কিরকম হবে? আগের দিন করিয়েছিলাম না যে এ বি এর থেকে 20% বেশি পেলো, ঠিক প্রথমে আজকে যে অঙ্কটা করলাম তার মতো। 20% মানে কি? 1/5, তাহলে বি কত পাচ্ছে? 5। বি যদি 5 পায় তাহলে এ কত হবে? 6। তাহলে এ আর বি এর অনুপাত 5:6, এবং অনুপাত অনুপাত করে করবে, হয়ে যাবে। নেক্সট 71-এ চলে আসো, বলেছে একটি মেশিনের মূল্য 36,000 টাকা। একটি মেশিনের মূল্য 36,000 টাকা। যদি প্রতি বছর মূল্য 10% করে কমে যায় তবে 2 বছর পর মূল্য কত হবে? এগুলো ফর্মুলা দিয়ে করতে হবে না, প্রচুর বড় ক্যালকুলেশন করতে হবে, প্রচুর সময় নষ্ট হবে। তা কিভাবে করব? প্রতি বছর মূল্য দেখো 10% করে কমে যাচ্ছে, তাহলে প্রথম বছরে আমি একদম স্পিডে করে চলে যাচ্ছি, আমাকে বলি 10% মানে কত? 1/10। তাহলে প্রথম বছরে যদি 10 টাকা হয়, পরের বছরে কত হলো? 1 টাকা কমে গিয়ে কত হলো? 9 টাকা, তাই তো? প্রতি বছর মূল্য 10% করে কমে যায়, তাহলে প্রথম বছর যদি 10 টাকা হয়, পরের বছর কত হলো? 9 টাকা। আবার পরের বছর যখন শুরু হলো তখন 10% কমে যাবে না, 10 থেকে আবার 9 হয়ে গেল, তাই তো? ব্যাপারটা বুঝতে পারবে কিনা? বলেছে যে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে কমে যায়, তাহলে প্রথম বছর যদি মূল্য 10 টাকা হয়, পরের বছর 9 টাকা হলো। এটা প্রথম বছরের ক্ষেত্রে, প্রথম বছরের শুরুতে, প্রথম বছরের শেষে। প্রথম বছরের দ্বিতীয় বছর শুরুতে 10 টাকা থেকে 9 টাকা হলো, তাহলে আলটিমেটলি আমার প্রথমের দাম কত ছিল? 100, গুণ করে দিলাম, হলো কত? 81 টাকা। 100 থেকে 81 টাকা। এবার কি বলেছে দেখো, একটি মেশিনের বর্তমান মূল্য, এই যে 100 টাকার মানটাই বলে দেওয়া আছে 36,000 টাকা। তাহলে 1 টাকার মান কত হবে? 360 টাকা। তাহলে 81 টাকা আমার কি বলেছে? 2 বছর পর মূল্য কত হবে? এটা হচ্ছে প্রথমে, এটা পরে। এটা তো আগের দিনই বলেছিলাম কেন পরে হচ্ছে। তাহলে 81 টাকার মান কত হবে? 81 ইন্টু 360। দেখো এটা পরীক্ষা হলে তোমরা গুণ করতে যাবে না, প্রচুর সময় নষ্ট হবে। তো কিভাবে করবে? জাস্ট বুদ্ধি খাটাও। দেখো 1 ইন্টু 0 মানে লাস্টে শূন্য আসবে, আমি দেখি লাস্টে শূন্য প্রতিটা আছে, তাহলে পরের স্টেপ যাই। 36 ইন্টু 1 মানে 6, লাস্টে 6 শূন্য আসবে। অপশনের দিকে তাকাই, 6 শূন্য কোনটায় কোনটায় আছে? অপশন সি আর অপশন ডি। অপশন এ আর বি আগে এলিমিনেট হয়ে গেল, তাহলে অপশন সি আর অপশন ডি এর মধ্যে হবে। তাহলে আরেকটু কাজে লাগাই, তাহলে 36 একে 36-এর 6, হাতে থাকে 3, 36 ইন্টু 8 করলে কত হবে? লাস্টে 8 যোগ 3, 36 ইন্টু 8 করলে কত হবে? ইউনিট ডিজিট আসবে 8, তার সঙ্গে আমি কি করবো? 3 হাতে ছিল, এটা যোগ করবো, 3 ইউনিট ডিজিট হবে 1, তাহলে ইউনিট ডিজিট হবে 1। তার আগে কি আছে ভুলে যাই, তাহলে লাস্ট 3টে ডিজিট যদি 160 হয় তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। আমি গুণ করতে যাব না, গুণ করলে প্রচুর সময় নষ্ট হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? চলে আসো কোশ্চেন নাম্বার 72। কোশ্চেন নাম্বার 72 দেখো, ভেন ডায়াগ্রাম দিয়ে বলেছে একটি পরীক্ষায় 65% বাংলায়, আগে আমি ভেন ডায়াগ্রামটা ড্র করে নিই। এই কোনো একটা পরীক্ষা হয়েছে, কোনো একটা পরীক্ষা, দেখো এবার পারবে। কোনো একটা পরীক্ষায় 65% বাংলা ও 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। ধরো এটাকে আমরা বললাম এটা বাংলা, ধরো এটাকে বললাম অঙ্ক। এবার কি বলেছে? 65% বাংলা আর 55%, যখনই এইরকম ডেটা দেওয়া থাকবে তোমরা এই উভয় বিষয়টা আগে লিখে নেবে। উভয় বিষয়ে কি বলেছে? 40% পাস করেছে, তাহলে উভয় বিষয়ে 40% পাস করেছে। এবার দেখি নেক্সট, পরীক্ষায় 65% বাংলায়, তাহলে বাংলায় আমার এখানে দেখো 40% লেখা হয়ে গেছে, তাহলে কত বাকি আছে? 25%। কোশ্চেনে 65% টোটাল বাংলায় পাস করা, 40 লিখেছি আর এই 25। সিমিলারলি অঙ্কে তাহলে কত? 55% বলা আছে, এখানে 40 লিখে ফেলেছি, তাহলে এখানে কত লিখবো? 15%। আর কি বলেছে? যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে কি ডায়াগ্রামের বাইরে, সেটা কত? 40 জন। এবার দেখো সবকিছু পার্সেন্টেজে আছে ডায়াগ্রামের ভেতরে, তাই না? ডায়াগ্রামের ভেতরে সবকিছু পার্সেন্টেজে আছে, আমাকে তাহলে যা ক্যালকুলেশন করবো পার্সেন্টেজে করবো। কিংবা ডায়াগ্রামের বাইরে 40 জন আছে, তাহলে ভেতরটা আমরা জোনে ক্যালকুলেশন করবো। এবার তো জোনে তো ক্যালকুলেশন করা সম্ভব না,
প্রচুর খাটতে হবে, যেটা সব থেকে শর্ট প্রসেস সেটাই করবো আমরা। সেই জন্য কি করবো, ধরে নিলাম বাইরে আছে আমার x%, অর্থাৎ x% ফেল করেছে উভয় বিষয়ে। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, যখন পার্সেন্টেজ দিয়ে করবো তখন মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে 100 জন, 100%, তাই তো? তাহলে এবার দেখি 25 যোগ 45, 25% যোগ 45%, 65% যোগ 15%, 70, 80%, 80% যোগ x% সমান সমান কি 100%। মোট পরীক্ষার্থীর সংখ্যা, পাস করেছে কত 80%, ফেল করেছে কত x%, আর টোটাল স্টুডেন্টই তো 80 যোগ x সমান 100, তাহলে x এর মান কত হবে 20%। আর এই যে x 20% পেলাম সেটার ভ্যালু দেখো বলে দেওয়া আছে 40 জন, তাহলে 20% এর ভ্যালু যদি 40 জন হয়, 1% এর ভ্যালু কত, 20 দুগুণে 40, 2, তাহলে 100% এর ভ্যালু কত, 100 × 2, 200 জন, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হয়ে গেল 200 জন, অর্থাৎ সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। একদম ইজি, খুব ফাস্টে বলে গেলাম, কারণ আমি আগের দিন ভেন ডায়াগ্রাম যখন করিয়েছিলাম সব বলেছিলাম। ঠিক আছে, নেক্সট চলে আসো তোমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 73 একদম সহজ, কোশ্চেন নাম্বার 74 একদম সহজ, সব একই টাইপ, আগের দিনই করেছিলাম, আগের দিন বলতে আগের কোন একটা ভিডিওতে করা আছে, একই টাইপ বলে আর করছি না, সময় নষ্ট হবে। কোশ্চেন নাম্বার 74 সেম একই টাইপ। নেক্সট কোশ্চেন নাম্বার 78টা করি, এটাও একই, তাও করে দিচ্ছি, মুখে মুখে সবকিছু বলছি না, করে দিচ্ছি। এটা বলেছে দেখো p প্লাস কিউ এর 20%, p প্লাস কিউ এর 20%, এর মানে গুণ লিখে দিলাম, ইজিক্যালস টু p মাইনাস কিউ এর 50%, p মাইনাস কিউ এর 50%। যত সম্ভব এরকম টাইপের একটা অঙ্ক প্রথম দিন করিয়েছিলাম যখন পার্সেন্টেজ করি, আমার ঠিক মনে পড়ছে না। তাহলে কি বলেছে, বলে p ইজ টু কিউ কত, p ইজ টু কিউ ইজিক্যালস টু কত, তাই তো? p ইজ টু কিউ ইজিক্যালস টু কত, তোমরা একটু দেখো ভেবে p ইজ টু কিউ কত আসতে পারে, তারপরে আমি বলছি। দেখো এখানে কি করবো, শর্ট প্রসেস, আমাকে তো অঙ্ক করে দেখাতে হচ্ছে না, তাই না? ওই জন্য আমি কি করবো, শর্ট প্রসেস। দেখো পার্সেন্টেজ কেটে গেল দুই দিক থেকে, এই শূন্য কেটে গেল দুই দিক থেকে, তাহলে আমার কি পড়ে থাকলো, 2 × p প্লাস কি 5 × p মাইনাস কি, গুণ করে দিই 2p প্লাস 2q ইজিক্যালস টু 5p মাইনাস 5q। এবার কি করি, p গুলোকে একদিকে নিই, q গুলোকে একদিকে নিই, p গুলোকে একদিকে নিই, q গুলোকে একদিকে নিই, তাহলে q এই কিউটা এদিকে চলে আসলো, 5 প্লাস 2 7q ইজিক্যালস টু 5p, 2p এদিকে গেলে 3p, সমান সমান হচ্ছে p বাই q সমান সমান হচ্ছে 7/3, তাহলে p বাই q ইজিক্যালস টু পেলাম আমরা 7/3। এবার দেখো p ইজ টু q পেলাম 7/3, এবার কি করব, আমার প্রশ্নটা কি, হ্যাঁ কোশ্চেন আমার চেয়েছে p ইজ টু q, তাহলে কি লিখবো, দেখো p ইজ টু q সমান হচ্ছে 7:3, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আর তো বন্ধুরা, আমাদের পার্সেন্টেজ এই যে ছায়া প্রকাশনীর বই থেকে আমরা বেশিরভাগ টাইপের প্রশ্নগুলোই করে ফেলেছি, আশা করি ভালো করে দেখবে তোমরা, কারণ বুঝতে সমস্যা হবে না। তো যদি আরো অন্য কোথাও থেকে যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা আমার যদি মনে হয় অন্য কোথাও থেকে করানোর দরকার আমি করিয়ে দেবো। সব একই রকম করতে পারো, আর কোথা থেকে না করলেও চলবে, পার্সেন্টেজ এই পর্যন্ত করলেও হবে, ভালো করে করবে। আর করতে পারো অন্য কোথাও থেকে, অন্য কোনো যে কোনো সোর্স থেকে প্র্যাকটিস। তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক, পরের দিন দেখা হবে নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। তোমার থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং ম্যাথস ইন বেঙ্গলি।